আজ আপনাদের জন্য সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি মুভি নিয়ে এসেছি, যা আপনাদের কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দেবে। একজন লোভী বাবা দারিদ্র্যের কারণে তার দুই মেয়ের এক মেয়েকে পতিতালয়ে দালালের কাছে বিক্রি করে দেয়। তখন সোনিয়া নামে তার অন্য মেয়েটা তার বোনকে উদ্ধার করতে গিয়ে নিজে অন্ধকার জগতে ফেসে যায়। মেয়েগুলোকে বারবার নির্মমভাবে অত্যাচার ও ধর্ষণ করা হয়, কিন্তু সোনিয়া হার মানার মতো মেয়ে না। শেষ পর্যন্ত কি ঘটেছিল তাদের ভাগ্যে? সোনিয়া কি পেরেছিল তার বোনকে বাঁচাতে? এটা দেখার পর আপনার যেমন গা শিউরে উঠবে, ঠিক তেমনই আপনার ভাই বোনের প্রতি ভালোবাসাও বেড়ে যাবে কয়েক গুণ। তো চলুন শুরু করা যাক। ভারতের মুম্বাই শহর থেকে 1400 কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত গ্রাম। সোনিয়া এবং প্রীতি নামের এই দুই বোন সেই গ্রামের একটা স্কুলে পড়াশোনা করে। ইনি হচ্ছেন শিবাজি, সোনিয়া এবং প্রীতির বাবা। জমিতে ফসল ফলানোর জন্য দিনরাত হাড়ভাঙ্গা পরিশ্রম করেন। যদিও এখন বৃষ্টি না হওয়ার কারণে কোনো ফসল নেই তার জমিতে। পাশে প্রতিবেশীরা ট্রাক্টর দিয়ে জমি চাষ করে, কিন্তু শিবাজির সামর্থ্য নেই তাদের মতো ট্রাক্টর কিনে জমি চাষ করার। শিবাজিকে সাহায্য করতে সোনিয়া, প্রীতি এবং তার মাও প্রায় মাঠে কাজ করে। প্রীতি খুব একটা কাজ করতে চায় না। সে প্রায় সময় সোনিয়াকে বলে, এগুলো করে কি লাভ, আমি এসব কাজ করতে চাই না। শিবাজি এ কথা শুনে রেগে গিয়ে প্রীতির দিকে তাকায়। তখন প্রীতির মা তার রাগ কমাতে বলে, তোমাকে তো বলতে ভুলে গিয়েছি, মঙ্গলা আজ অনেক সস্তায় বেগুন দিয়ে গেছে। এরই মধ্যে প্রীতির হাত থেকে সর্ষের বীজ পড়ে গেলে শিবাজি আরো রেগে গিয়ে বলে, কাজ করতে না পারিস অন্তত ক্ষতি করিস না। আসলে শিবাজির সারাক্ষণ মন মেজাজ খারাপ হয়ে থাকে এই ভেবে যে তার দুইটা মেয়ে হয়েছে। ছেলে হলে অন্তত তাকে আর্থিকভাবে সাহায্য করতে পারত, আর এই কারণে মেয়েদের প্রতি স্নেহ ভালোবাসা তার কিছুই নেই। পরদিন দেখা যায় তাদের গ্রামের জমিদার দাদা ঠাকুর তাদের বাড়িতে আসে। সোনিয়া এবং প্রীতি যখন তাদের বাবার সঙ্গে মাঠে কাজ করছিল, তখন জমিদার আসে। জমিদার একজন চরিত্রহীন লোভী ব্যক্তি। আসলে শিবাজি বেশ কিছুদিন আগে জমিদারের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, যেটা এখনো সে পরিশোধ করতে পারেনি। শিবাজি তাকে বলে, বৃষ্টি না হওয়ার কারণে পানির অভাবে কোনো ফসলই হচ্ছে না, ফসল হলে সব ধার শোধ করে দেব। তখন জমিদার তাকে একটা অফার দেয়, সে তার মেয়ে প্রীতিকে তার কাছে বিক্রি করে দিতে বলে। আর জমিদারের বলাতে প্রীতিকে তার কাছে বিক্রি করে দেয়, যাতে তার ঋণ শোধ হয়ে যাওয়ার পরেও তার কাছে কিছু টাকা বেঁচে যায়। আসলে শিবাজি খুবই গরিব ছিল, আর তার কাছে আর কোনো রাস্তা ছিল না টাকা পরিশোধ করার। তাই সে তার দারিদ্রতার কারণে জমিদারের কাছে তার মেয়েকে বিক্রি করে দিতে বাধ্য হয়। জমিদারের মুম্বাইতে কিছু লোকের সাথে কন্ট্যাক্ট ছিল, যারা মেয়েদের দিয়ে খারাপ কাজ করাতো। সেই প্রীতিকে সেখানে বিক্রি করে দেয়। সোনিয়া তার বোনকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। সে অনেক কান্নাকাটি করে এবং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে অসহায় ছিল। সে তাকে কোনোভাবে আটকাতে পারে না। তাই সে প্রতিজ্ঞা করে নেয় যে সে তার বোনকে যে কোনো প্রকারে ফিরিয়ে আনবে। এরপর সোনিয়া জমিদারের সাথে কথা বলে জমিদার তাকে তার বোনের কাছে পাঠানোর কথা বলে মুম্বাইতে পাঠিয়ে দেয়, যেখানে তার মাধুরী এবং ফয়সালের সাথে দেখা হয়। ফয়সাল এই পুরো এরিয়ার মালিক ছিল এবং সে পতিতালয় চালাতো। এরপর সে মাধুরীকে দিয়ে সোনিয়াকে সাজিয়ে কিছু লোকদের কাছে পাঠিয়ে দেয়, আর এখানে মাধুরী সব মেয়েদের হ্যান্ডেল করে, আর বেচারি সোনিয়া তার বোনকে বাঁচানোর জন্য এই নোংরা জায়গায় ফেসে যায়। অন্যদিকে শিবাজি সোনিয়ার নিখোঁজ হয়ে যাওয়ার জমিদারের কাছে গিয়ে তার খোঁজ নেয়। জমিদার তখন তাকে মিথ্যা বলে যে সে জানে না সোনিয়া কোথায় গেছে। এভাবে কিছুদিন কেটে যায়। সোনিয়াও এভাবে এখানে থাকতে শিখে নেয়, কারণ তার কাছে কোনো উপায় নেই, সেখান থেকে বের হতেও পারবে না। আর তাই সে এখান থেকে সে তার বোনকে খুঁজতে শুরু করে, এবং খুঁজতে খুঁজতে একদিন রাতে সে তার বোনকে খুঁজে পেয়ে যায়। কিন্তু দেখা যায় এখানে প্রীতি সোনিয়াকে দেখে খুশি না হয়ে উল্টো তাকে দোষ দেয় আর বলে যে বাবা তোমাকে ভালোবাসতো এবং আমাকে ঘৃণা করত, তাই বাবা আমাকে বিক্রি করে দিয়েছে। তবে প্রীতির এই কথা সত্যিও ছিল, কিন্তু তবুও সোনিয়া প্রীতিকে বাঁচানোর চেষ্টা করতে থাকে এবং সে এটা ভেবে কষ্ট পেতে থাকে যে সে যার জন্য এত কিছু করলো সেই তাকে উল্টো দোষ দিচ্ছে। এরপর একদিন মনীষ নামের একজন লোক সোনিয়ার কাছে আসে। সোনিয়া তখন তাকে তার কাস্টমার ভেবে তার সাথে ইন্টিমেট হতে গেলে মনীষ তাকে থামিয়ে দেয় এবং সে বলে যে সে একটি এনজিওতে কাজ করে, যেখানে এরকম মেয়েদের এই নোংরা জায়গা থেকে বের করানোর জন্য কাজ করা হয়, এবং তারা এখানে সবাইকে উদ্ধার করতে এসেছে। এবং তারা সোনিয়াকে এটাও বলে যে তারা তার বোন প্রীতিকেও এখান থেকে বের করে নিয়ে যাবে। এটা শুনে সোনিয়া একটু স্বস্তি পায় যে সে তার বোনকে নিয়ে এবার তার গ্রামে ফিরে যেতে পারবে।
এরপর সোনিয়া মনীষকে কিছু ইনফরমেশন দেয় যাতে তারা ফয়সালকে ধরতে পারে। অন্যদিকে দেখানো হয় যে মাধুরীর কাশিতে রক্ত বের হচ্ছিল। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়, তাই সে হসপিটালে যায় যেখানে সে জানতে পারে যে তার একটি রোগ হয়েছে, আর যদি এভাবে কাশতে থাকে তাহলে তার কাস্টমারেরও এই রোগ হতে পারে। এসব শুনে সে খুব ভয় পেয়ে যায় এবং ভাবে যে যদি তার সম্বন্ধে ফয়সাল জানতে পারে তাহলে সে তাকে কাছ থেকে বের করে দিবে। এরপর যখন মনীষ তার টিম নিয়ে এখানে আসে তখন ফয়সাল সোনিয়ার সাথে অন্য একজন মেয়েকে একটি জায়গায় লুকিয়ে রাখে, কারণ তাদেরকে অন্য দেশে পাচার করবে। এরপর তাদেরকে ইঞ্জেকশন দিয়ে একটি কন্টেইনারের মধ্যে রেখে দেয়। এদিকে এখানকার স্টেট পুলিশ মনীষকে থামানোর চেষ্টা করে, কিন্তু মনীষের টিমের লোকেরা কোনোভাবে এই জায়গাটিকে খুঁজে পেয়ে যায়। এরপর দেখা যায় মনীষ সেখানে চলে আসে যেখানে সোনিয়াকে ও আরেকটি মেয়েকে লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু সোনিয়াকে ইঞ্জেকশন দিয়ে রাখার কারণে তার কোনো জ্ঞান ছিল না। তখন মনীষ এখান থেকে ওই মেয়েটিকে বের করে নিয়ে যায়। এদিকে ফয়সাল জানতে পারে যে মাধুরীর একটি ভয়াবহ রোগ আছে, তাই সে সেখানেই তাকে সোনিয়ার সাথে একটি রুমে বন্দি করে দেয়। ভিতরে থাকার সময় মাধুরী সোনিয়াকে বলে যে তার বোন প্রীতিকে এনজিও টিম তাদের সাথে নিয়ে গেছে, অর্থাৎ সে এখান থেকে বেরিয়ে গেছে। এটা শুনে সোনিয়া অনেক খুশি হয়, কারণ সে ফাইনালি তার বোনকে উদ্ধার করতে পেরেছে। এদিকে এখন ফয়সাল এই মেয়েদের আর এখানে রাখতে পারবে না, তাই তাদেরকে অন্য দেশে পাচার করার জন্য একটি কন্টেনে করে জাহাজে হংকং এ পাঠিয়ে দেয়। এদের জাহাজে সোনিয়ার মতো আরো অনেক মেয়ে ছিল যারা ভার্জিনও ছিল। আসলে অন্য কান্ট্রিতে এরকম মেয়েদের অনেক ডিমান্ড ছিল, এজন্য ফয়সাল অনেক টাকা কামানোর জন্য মেয়েদের কম টাকায় নিলাম করে এবং টাকা নিয়ে তাদের অচেনা লোকদের সাথে ইন্টিমেট করায়। এরপর তাদেরকে ডক্টরের সাহায্যে সার্জারি করে তাদের আবার ভার্জিন করে দেয় এবং তাদের আবার অন্য কান্ট্রিতে এক্সপোর্ট করে দেয়। 18 দিন পরে এবার লস অ্যাঞ্জেলসে যায়, যেখানে আবার এই নোংরা কাজ শুরু হয়। লোকেদের অন্য অন্য মেয়েদের সাথে রাত কাটানোর জন্য পাঠানো হয়। কিছুদিন এভাবে কাটতে থাকে। এরপর একদিন একটি পার্টি হয় যেখানে সব মেয়েরা উপস্থিত ছিল। এখানে মাধুরী সোনিয়াকে পালিয়ে যেতে সাহায্য করে। সে তার হাতের শিরা কেটে সবার অ্যাটেনশন গ্র্যাব করে নেয়। একদিকে সোনিয়া এখন বেঁচে পালিয়ে যায়। সোনিয়ার পালিয়ে যাওয়ার খবর তারা জানতে পারলে তারা তাকে খুঁজতে শুরু করে, কিন্তু সোনিয়া কোনো প্রকারে নিজেকে বাঁচিয়ে নেয়। পরের দিন সে শহরে গিয়ে একটি ডাস্টবিন থেকে খাবার উঠিয়ে খেতে শুরু করে। এখানে তাকে একজন রেস্টুরেন্টের চাইনিজ লোক এভাবে দেখে সে তাকে খাবার খাইয়ে এখানকার একটি অর্গানাইজেশনে পাঠিয়ে দেয় যারা এরকম অসহায় মেয়েদের হেল্প করত যাদের কেউ ছিল না। এখানে একজন ইন্ডিয়ানও ছিল যে সোনিয়ার পুরো কাহিনীটি শোনার পর তার হেডকে ট্রান্সলেট করে শোনায়। এর প্রায় 4 মাস পরে সোনিয়া এবং আরো অনেকগুলো মেয়েকে ইন্ডিয়াতে ফিরিয়ে আনা হয়। এখানে মনীষের এনজিও তাকে রিসিভ করে নেয়। তখন সোনিয়া জানতে পারে যে তার বোন প্রীতি এখান থেকে পালিয়ে গেছে, কারণ সে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছিল। তারা তাকে খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। এটা শুনে সোনিয়ার খুব খারাপ লাগে এবং পরের দিন সোনিয়ার মা বাবা তাকে খুঁজতে আসে। এখানে সোনিয়া তার বাবার মুখ দর্শন করে না, কারণ তার জন্যই এসব হয়েছিল, আর তার বাবাও তার দিকে লজ্জায় তাকাতে পারে না। এরপর সোনিয়া তার মাকে জড়িয়ে ধরে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে প্রতিজ্ঞা করেছিল যে সে তার বোনকে তার সাথে নিয়েই গ্রামে ফিরবে, কারণ তার বিশ্বাস ছিল যে সে কোনো না কোনো দিন তার বোনকে নিশ্চয়ই খুঁজে পাবে। কিন্তু তার বোন যেহেতু এখন নেই, তাই সে আর গ্রামে ফিরে যায় না। এরপর তার বাবা মা এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সোনিয়া তার বোনকে একটি মেল করে যেখানে লেখা ছিল, ডিয়ার প্রীতি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে যখন একবার খুঁজে বের করেছি আমি তোমাকে আবারও খুঁজে বের করব। আমি তোমার জন্য সব সময় অপেক্ষা করি, আর আমি এখন মনীষ ভাইয়ের এনজিওতেই থাকি, আর এটাই এখন আমার বাড়ি। প্রীতি, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে নিয়ে আসবোই। লাভ, সোনিয়া। আর এরই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর মুভিটি শেষে আমাদেরকে একটি বার্তা দেওয়া হয় যেখানে বলা হয়েছে অনেক কমই সোনিয়ার মতো মেয়েরা আছে যারা এরকম নোংরা জায়গা থেকে বেঁচে বেরোতে পারে, আর না জানি কত অর্গানাইজেশন এই আশায় বসে থাকে যে তারা তাদের উদ্ধার করবে, আর না জানি কত খারাপ পুলিশ আছে যারা এরকম ঘটনাকে লুকিয়ে দেয়।